আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে স্বাগতম। আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরা যথারীতি অডিটিং বা নিরীক্ষা এই কোর্সটি পড়ছিলাম। তো আমি এখানে একটি স্ক্রিন শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছেন। লেকচার নাম্বার 9, কোর্স টাইটেল হচ্ছে লেকচার টাইটেল হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অ্যান্ড অডিট অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল রিস্ক। অর্থাৎ আমরা বিশ্লেষণাত্মক প্রক্রিয়া সম্পর্কে জানব, আর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ ঝুঁকি সম্পর্কে আজকে আমরা স্টাডি করব। অডিট প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, চ্যাপ্টার 7। অর্থাৎ এই চ্যাপ্টার 7-এর একটা পোর্শন কিন্তু আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। আমরা কিন্তু গত ক্লাসে অডিট প্ল্যানিং সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা জানবো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বা বিশ্লেষণাত্মক প্রক্রিয়া সম্পর্কে। ফার্স্ট, এই কনসেপ্ট অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মানে হচ্ছে বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। কথাটার মানে কি, একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান, তারা জেনারেলি তাদের বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল ডেটা বা তথ্য থাকে, এই তথ্যের মধ্যে কিন্তু তারা একটা সম্পর্ক তৈরি করে, কম্পেয়ার করে, এবং সম্পর্ক তৈরির মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। দেখেন এখানে কি বলেছে, যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরস আর অডিটিং প্রসিডিউরস দ্যাট ইনভলভ অ্যানালাইসিস অফ রিলেশনশিপ বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ডেটা। অর্থাৎ প্রতিষ্ঠানের কিন্তু ফাইন্যান্সিয়াল ডেটা থাকে, অর্থায়ন ডেটা থাকে, অর্থায়ন ডেটা থাকে। এই ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ডেটার মধ্যে তুলনা করে, কম্পারিজন করে একটা সম্পর্ক, রিলেশন দেখানো হয়, এবং সেখান থেকে প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন কিন্তু বিভিন্ন ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরো একটা প্রতিষ্ঠান বিগত বছরের যে মোট মুনাফা ছিল, সেই মোট মুনাফার সাথে বর্তমান বছরের মোট মুনাফার কিন্তু একটা কম্পারিজন দেখানো পারে। আবার বিগত বছরের মোট বিক্রয়ের পরিমাণ কত ছিল এবং এই বছরে মোট বিক্রয়ের পরিমাণ কত, এরকম তথ্যের সাথে কিন্তু কম্পারিজন করা এবং তুলনা করে এক ধরনের সিদ্ধান্তে তারা আসতে পারে প্রতিষ্ঠান সম্পর্কে। এবং এটাকে আমরা জেনারেলি বলে থাকবো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। এবং এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করার জন্য বিভিন্ন মেথড আছে, যেটা আমরা একটু পরেই দেখব। নাও, নেচার অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। অর্থাৎ আমরা যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের কথা বলছি, এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের নেচার বা প্রকৃতিটা কেমন, যেটার এখানে বলা হয়েছে ট্রেন্ড অ্যানালাইসিস। কি বলা হয়েছে স্যার? ট্রেন্ড অ্যানালাইসিস। এটাকে বাংলায় আমরা বলতে পারি প্রবণতা বিশ্লেষণ। ঠিক আছে? অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান বিগত বছরের তথ্যের সাথে বর্তমান বছরের তথ্যের কিন্তু একটা তুলনা করতে পারে। যেমন এরকম হতে পারে যে একটা প্রতিষ্ঠানের বিগত বছরের বিক্রয় হয়েছে ধরেন 10 কোটি টাকার, আর এই বছরের মোট বিক্রয়ের পরিমাণ হতে পারে 12 কোটি টাকা। তো এরকম কি তুলনা করে তারা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হতে পারে। এবং এখানে বিভিন্ন আইটেমগুলো তুলনা করে বিক্রয়ের সাপেক্ষে প্রত্যেকটা আইটেমকে শতকরা হারে দেখানো হয়। দেন বলছে অ্যানালাইসিস অফ কম্পারেটিভ ডেটা। দ্যাট মিনস যে প্রতিষ্ঠানের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে, মানে এক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আরেকটা বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পেয়ার করে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের বিগত বছরে যে আর্থিক বিবরণী তৈরি করা হয়েছে, সেই আর্থিক বিবরণীর সাথে বর্তমান বছরের আর্থিক বিবরণী তুলনা করা যেতে পারে। দেন অ্যানালাইসিস অফ অ্যান্টিসিপেটেড রেজাল্টস। অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে ফোরকাস্টিং, মানে ভবিষ্যতের কথা বলা হয়েছে, যেটা অনুমান করা হয়েছিল যে রেজাল্ট। ঠিক আছে? অর্থাৎ
একটা ফার্ম বা প্রতিষ্ঠান কিন্তু একটা প্রত্যাশিত রেজাল্ট বা এক্সপেক্টেড রেজাল্ট থাকে যে তারা এরকম একটা ফলাফল অর্জন করতে চাচ্ছে, তো সেই ফলাফলকে আমরা এক্সপেক্টেড রেজাল্ট বা অ্যান্টিসিপেটেড রেজাল্ট বলতে পারি, এবং সেটার সাথে অ্যাকচুয়াল রেজাল্ট অর্থাৎ প্রকৃত যে ফলাফল অর্জন করলো, রেজাল্ট আসলো, সেটা কম্পেয়ার করা হবে এখানে। দেন বলা হচ্ছে ইন্টারফার্ম কম্পারিজন। স্যার কি বলা হচ্ছে? ইন্টারফার্ম কম্পারিজন, অর্থাৎ এই বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কম্পেয়ার করা হবে। এক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আরেক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা কম্পেয়ার করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে যত প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, তারা অ্যাকচুয়ালি কিভাবে বিজনেস করছে, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিজনেস ডেটার, ফাইন্যান্সিয়াল ডেটার মধ্যে কি একটা কম্পেয়ার হতে পারে। দেন অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল রেশিও, অনুপাত বিশ্লেষণের কথা আমরা জানি এবং শুনেছি যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। ওকে, যেমন এখানে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল রেশিও দেখানো হতে পারে। আমরা জানি যে মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, দ্যাট মিনস গ্রস প্রফিট রেশিও, নিট প্রফিট রেশিও, হ্যাঁ, দেন অ্যাসিড টেস্ট রেশিও, হ্যাঁ, মজুদ আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার যেটাকে আমরা জানি। তো বিভিন্ন রেশিওর মাধ্যমে কিন্তু কম্পারিজনটা করা হয়ে থাকে। দেন অ্যানালাইসিস অফ নন ফাইন্যান্সিয়াল রেশিও, অর্থাৎ প্রতিষ্ঠানে যেমন ফাইন্যান্সিয়াল ডেটা থাকে ঠিক তেমনি নন ফাইন্যান্সিয়াল ডেটা থাকে। তো ফাইন্যান্সিয়াল ডেটা এবং নন ফাইন্যান্সিয়াল ডেটার মধ্যেও কিন্তু এক ধরনের তুলনা করা হয়। যেমন হতে পারে একটা প্রতিষ্ঠানের মজুরি কি পরিমাণ দেওয়া হয়েছে ওয়ার্কারদের জন্য, এবং সেটার সাথে তুলনা করা হতে নন ফাইন্যান্সিয়াল ডেটা যেমন কতজন সংখ্যক ওয়ার্কার রয়েছে, শ্রমিক সংখ্যার সাথে একটা তুলনা হতে পারে। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ডেটার তুলনায় হচ্ছে অ্যানালাইসিস অফ নন ফাইন্যান্সিয়াল রেশিও। দ্যাট ইজ দ্য নেচার অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিওর। হোপ ইউ উইল গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট দিস। Then, sorry. দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপস অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিওর। টাইপস অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিওর, আমরা অ্যানালাইটিক্যাল প্রসিডিওরের নেচার সম্পর্কে জানলাম। তো নেচার থেকেই কিন্তু আমরা অ্যানালাইটিক্যাল প্রসিডিওরের ধরন বা টাইপসটা কিন্তু অনেকটাই আঁচ করতে পারি। তো ফার্স্টে যেটা বলেছে যে রেশিও অ্যানালাইসিস, অলরেডি কিন্তু আমরা রেশিও অ্যানালাইসিস কি সেটা জানতে পারলাম। সরি। তো রেশিও অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে যে কতগুলো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখানো হবে। ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন ভেরিয়েবল রয়েছে, যেমন হতে পারে বিক্রয়ের সাথে মুনাফার একটা সম্পর্ক দেখানো হলো, যে বিক্রয়ের তুলনায় প্রতিষ্ঠানের টোটাল প্রফিট, নেট প্রফিট কেমন, তো সেটার কিন্তু একটা রেশিও এখানে দেখানো হতে পারে। ইটস জাস্ট এন এক্সাম্পল। ওকে, যেটাকে আমরা একটু আগে বললাম যে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও আমরা বললাম, এবং আরো অনেক রেশিও রয়েছে। হ্যাঁ, তো রেশিও অ্যানালাইসিস মূলত আসলে প্রতিষ্ঠানের কয়েকটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করে প্রতিষ্ঠানের কি আর্থিক সিচুয়েশন বা আর্থিক অবস্থা সম্পর্কে নিরূপণ করা হয়ে থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। দেন যেটা বলেছে যে রেশিও, সরি, ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড অ্যানালাইসিস মানে হচ্ছে প্রবণতা বিশ্লেষণ। অলরেডি আমরা একটু আগেই কিন্তু জানলাম যে বিগত বছরের বিভিন্ন তথ্যের সাথে যদি বর্তমান বছরের তথ্যের তুলনা করে কোনো সিদ্ধান্তে আসা হয়, সেটাকে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস বলতে পারি, ঝোঁক বা প্রবণতা বিশ্লেষণ যেটাকে বলা হয়। এবং এখানে আরেকটা বিষয় যে এখানে প্রত্যেকটা আইটেমকে বিক্রয়ের সাথে কম্পারিজন করা হয়। যেমন ইনকাম স্টেটমেন্টে
বিক্রয় থেকে কিন্তু প্রত্যেকটা আইটেম মাইনাস করা হয়। তো বিক্রয় থেকে প্রত্যেকটা আইটেম যখন মাইনাস করা হবে, প্রত্যেকটা আইটেম বিক্রয়ের কত পার্সেন্ট এটা শতকরা হারে কিন্তু দেখানো হয়ে থাকে। দেন যেটা বলা হয়েছে রিজনেবল টেস্ট বা যুক্তিযুক্ততা পরীক্ষা। ওকে, তো রিজনেবল টেস্ট আসলে কি সেটা আমরা একটু জেনে যাই যে কোন প্রতিষ্ঠানের যে বর্তমান হিসাবের জের তা নির্ধারণের জন্য, তার নির্ণয়ের জন্য যখন বিগত বছরের অনার্থিক তথ্যের ব্যবহার করে যখন কোনো কম্পারিজন করে বর্তমান বছরের জের সম্পর্কে জানা হবে, সেটাকে আমরা বলে থাকবো রিজনেবল টেস্ট। সরি, আসলে আমি অসুস্থ, জ্বর সর্দি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিজনেবল টেস্টে জাস্ট আমরা কি জানলাম যে বর্তমান বছরের বা বর্তমান হিসাবের যে জের রয়েছে সেটা নির্ধারণ করার জন্য প্রতিষ্ঠানের যে অনার্থিক তথ্য রয়েছে, এই অনার্থিক তথ্য এখানে ব্যবহার করে, মানে বিগত বছরের অনার্থিক তথ্য ব্যবহার করে এখানে একটা সিদ্ধান্তে আসা হয়। দেন মডেল বেসড টেস্ট বা মডেল ভিত্তিক প্রক্রিয়া, অর্থাৎ যে প্রতিষ্ঠানের বর্তমান যে ডেটা বা তথ্য বা স্টেটমেন্ট রয়েছে এটার সাথে বাইরের যে ডেটার একটা কম্পারিজন করা হবে। বাইরের বলতে হচ্ছে অন্যান্য কোম্পানির, মানে একই শিল্পের যে বিভিন্ন কোম্পানি বা ফার্ম রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন, তাদের আর্থিক অবস্থা কেমন, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এক ধরনের কম্পারিজন করে কি একটা আর্থিক সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে। এবং পরিসংখ্যান ভিত্তিক একটা অ্যানালাইসিস আছে, সেটাকে বলে রিগ্রেশন অ্যানালাইসিস। তো রিগ্রেশন অ্যানালাইসিস করে সাধারণত এই ধরনের হিসাবের জের বের করা হয়, যে বাইরের প্রতিষ্ঠানের বা অন্য প্রতিষ্ঠানের আর্থিক ডেটার সাথে নিজস্ব প্রতিষ্ঠানের যে বর্তমান সিচুয়েশন সেটার একটা কম্পারিজন করে একটা আর্থিক জের বের করা হয়, হিসাবের জের বের করা হয়। এটাই হচ্ছে আমাদের টাইপস অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। Then audit risk and its elements. আচ্ছা, আমরা অনেক কিছুই জানলাম অ্যানালাইটিক্যাল প্রসিডিউর সম্পর্কে। এখন আমরা জানবো যে অডিট রিস্ক সম্পর্কে। অর্থাৎ অডিটরের কাজই হচ্ছে অডিটিং করে সেটা সম্পর্কে অপিনিয়ন দেওয়া, কোনো রিপোর্ট সাবমিট করা। তো কোনো রিপোর্ট সাবমিট করতে যে যখন সে কোনো ইনডিরেক্ট অডিট অপিনিয়ন দিয়ে দেয় আর সেটার জন্য যে রিস্ক অ্যারাইজ হয় সেটাকে আমরা বলতে পারি যে অডিট রিস্ক। অর্থাৎ অডিটর যখন অডিটিং করার পরে কোনো ইনডিরেক্ট অডিট অপিনিয়ন দিব এবং যার ফলে যে রিস্ক অ্যারাইজ হবে সেটাকে আমরা বলবো অডিট রিস্ক। তো এই অডিট রিস্কের এলিমেন্ট আবার তিন ধরনের, যেটা আমরা ইনহেরেন্ট রিস্ক দেখতে পাচ্ছি, তারপরে আমরা কন্ট্রোল রিস্ক দেখতে পাচ্ছি, আর ডিটেকশন রিস্ক। তো ইনহেরেন্ট রিস্ক বা সহজাত ঝুঁকি আসলে কি সেটা আমরা একটু জেনে নেই। যে কোনো প্রতিষ্ঠানের কিছু ভুল ত্রুটি থাকবে, সেটা বস্তুনিষ্ঠ কোনো ভুল ত্রুটি, হয়তো এই ধরনের ভুল প্রতিষ্ঠানের জন্য ধরা পড়ে না। তো এরকম কোনো ভুলের জন্য যখন কোনো রিস্ক অ্যারাইজ হবে সেটাকে আমরা জেনারেলি বলে থাকবো ইনহেরেন্ট রিস্ক। যেমন হতে পারে যে প্রতিষ্ঠানের যে জন্য যে উদ্বৃত্ত বা ব্যালেন্স শিট তৈরি করা হয়েছে সেই ব্যালেন্স শিট কোনো অসত্য স্টেটমেন্ট বা বিবরণীর সাথে মেলানো হয়ে গেছে, যে কারণে এক ধরনের ভুল দেখা দিয়েছে। তো এই ধরনের ভুলকে আমরা বলতে পারি ইনহেরেন্ট রিস্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল রিস্ক, যেটাকে আমরা বলি নিয়ন্ত্রণ ঝুঁকি। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা একটা কোম্পানি যখন পরিচালিত হবে তার জন্য কিন্তু অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে।
তো এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের কোনো ঝুঁকি যদি থেকে যায়, প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর তে কোনো অসত্য তথ্য থেকে যায়, তখন যে ধরনের রিস্ক অ্যারাইজ হবে সেটাকে আমরা বলে থাকবো কন্ট্রোল রিস্ক বা নিয়ন্ত্রণ ঝুঁকি। অর্থাৎ যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা সত্ত্বেও যখন প্রতিষ্ঠানের অসত্য যে তথ্য রয়েছে সেটা সংশোধন করা সম্ভব হয় না, তখন সেটাকেই আমরা বলে থাকবো কন্ট্রোল রিস্ক বা নিয়ন্ত্রণ ঝুঁকি। দেন যেটাকে বলা হচ্ছে ডিটেকশন রিস্ক বা উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি। এই ঝুঁকিটা সাধারণত এই অডিটরের খামখেয়ালির জন্য হয়ে থাকে, অর্থাৎ অডিটর ইচ্ছে করলে এই ধরনের রিস্ক অ্যাভয়েড করতে পারত। অর্থাৎ নিরীক্ষকের কোনো ভুলের কারণে নিরীক্ষক যখন কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করেই অডিটিং এর কাজ করবে, আর এই জন্য যদি কোনো রিস্ক অ্যারাইজ হয় সেটাকে আমরা বলে থাকবো ডিটেকশন রিস্ক বা উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি। সাধারণত দেখা যায় যে কোন একটা লেনদেনের একটা অংশ পরীক্ষা করা হলো, পার্টলি এক্সামিন করা হলো, আবার কোনো হিসাব বা অ্যাকাউন্টস পুরোপুরি পরীক্ষা করা হয়নি, আবার দেখা যায় নন সায়েন্টিফিক কোনো মেথড অ্যাপ্লাই করে অডিটিং এর কাজ সম্পন্ন করা হচ্ছে, বা অডিটিং এর জন্য যে নীতিমালাগুলো আছে সেগুলো অনুসরণ করা হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড গুলো অনুসরণ করা হচ্ছে না। তো সেক্ষেত্রে যে ঝুঁকি দেখা দিবে সেটাকে আমরা ডিটেকশন রিস্ক বলবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। Then assess clients business risk, অর্থাৎ যে বিজনেস রিস্ক। আমরা তো এতক্ষণ অডিট রিস্ক নিয়ে অনেক তথ্য জানলাম, এবার আমরা বিজনেস রিস্ক নিয়ে একটু স্টাডি করি। এখানে বলা হয়েছে the auditor needs to assess the client's business risks to carry out the audit activities accurately. ওকে, অর্থাৎ ব্যবসায় সম্পর্কিত যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকিগুলোকে নিরূপণ করতে হয় অডিটরকে তার অডিট অ্যাক্টিভিটিস অ্যাকুরেটলি বা সত্যতার সাথে নির্ভুলতার সাথে চালিয়ে যাওয়ার জন্য। তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন প্রথমেই যেটা বলেছে ফাইন্যান্সিয়াল রিস্ক বা আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা আসলে কখন অ্যারাইজ হবে বা এটা বলতে আমরা কি বুঝি? কোনো প্রতিষ্ঠান যখন লোন নিবে, ঋণ নিবে, আর এই ঋণটা যখন সে ঠিক মতো পরিশোধ করতে পারবে না, ঋণের এগেইনস্টে যে ইন্টারেস্ট পরিশোধ করার কথা ছিল সেটা যখন সে পরিশোধ করতে পারবে না, সেটাকে আমরা তখন যে রিস্ক অ্যারাইজ হবে সেটাকে আমরা বলে থাকবো ফাইন্যান্সিয়াল রিস্ক। একটা প্রতিষ্ঠান বন্ডের মাধ্যমে ঋণ করেছে বা ডিবেঞ্চারের মাধ্যমে ঋণ করেছে বা ব্যাংক থেকে লোন নিয়েছে বিগ অ্যামাউন্ট, এখন যদি সেটা প্রতিষ্ঠানের যে কোনো সিচুয়েশনের কারণেই সেটা পে করতে পারছে না, পরিশোধ করতে পারছে না, ইভেন যে ইন্টারেস্ট পরিশোধ করার কথা ছিল সেটাও করতে পারছে না, তখন কিন্তু ওই প্রতিষ্ঠান সেটা কি মেনে নেবে? অবশ্যই না। এতে কিন্তু একটা দেউলিয়া হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তো এই যে এই ধরনের রিস্ক, দীর্ঘমেয়াদী ঋণ থেকে যে রিস্কটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক বলবো। দেন অপারেশনাল ঝুঁকি বা অপারেশনাল রিস্ক বা পরিচালনাগত ঝুঁকি। আমরা এর আগে অন্যান্য ক্লাসে বলেছি যে একটা কোম্পানিকে পরিচালনার জন্য বিভিন্ন অপারেটিং কস্ট কিন্তু বিয়ার করতে হয়, বা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য নিত্য নৈমিত্তিক অনেক খরচ হয়ে থাকে। ঠিক আছে, তো অপারেটিং কস্ট গুলো আসলে জেনারেলি আমরা কোন ধরনের কস্ট গুলো বুঝি? যেমন হতে পারে প্রোডাকশন কস্ট, অর্থাৎ র মেটেরিয়াল পারচেজিং কস্ট হতে পারে, লেবার কস্ট হতে পারে, ইউটিলিটি বিল হতে পারে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হতে পারে, স্যালারি হতে পারে, মজুরি, ওয়ার্কারদের যে মজুরি দেওয়া হয় ওয়েজ সেটা হতে পারে। তো এই যে বিভিন্ন অপারেটিং এক্সপেন্স গুলোর কথা বললাম, এই অপারেটিং এক্সপেন্স যদি প্রতিষ্ঠান বিয়ার করতে না পারে তাহলে কিন্তু এক ধরনের ঝুঁকি সৃষ্টি হবে প্রতিষ্ঠানের জন্য। প্রতিষ্ঠানকে ঠিক মতো অপারেট করা যাবে না, অসচ্ছলতা চলে তো আসবেই। তো এই ধরনের রিস্ককে আমরা বলে থাকবো অপারেশনাল রিস্ক বা পরিচালনাগত ঝুঁকি।
দেন যেটা বলা হচ্ছে যে কমপ্লায়েন্স রিস্ক বা পরিপালনগত ঝুঁকি। আসলে এটা আমরা একটু জেনে যে কোনো প্রতিষ্ঠান যে আইন অনুসরণ করার কথা ছিল, যে বিধিবিধান রুলস রেগুলেশন অনুসরণ করে বিজনেস পরিচালনা করার কথা ছিল, কিন্তু সেটা না করে ব্যবসা পরিচালনা করছে, এতে করে কিন্তু যে ঝুঁকি সৃষ্টি হবে সেটাকে আমরা কমপ্লায়েন্স রিস্ক বলতে পারি। যেমন একটা প্রতিষ্ঠান গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে ট্যাক্স পে করার কথা ছিল সেটা করছে না, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, দ্যাট মিন সে আইন অনুসরণ করছে না, এটার কারণে কিন্তু তার এক ধরনের ঝুঁকি সৃষ্টি হবে, সেটাকে আমরা কমপ্লায়েন্স রিস্ক বলতে পারি। দিস আর দ্য বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেশনাল রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক। দেন এখানে যেটা বলা হচ্ছে কনসেপ্ট অফ রুটিন চেক। রুটিন চেক এটা সম্পর্কে আমরা একটু জেনে নেই যে নিয়মানুসারে পরীক্ষা। রুটিন চেকরে যদি আমরা বাংলায় বলি নিয়মানুসারে পরীক্ষা, যে একটা প্রতিষ্ঠানের যে বিভিন্ন অ্যাকাউন্টস এর যে হিসাব বই তৈরি করা হয়, জার্নাল, জাবেদা, লেজার, খতিয়ান, ক্যাশ বুক, ট্রায়াল ব্যালেন্স এবং অন্যান্য বিভিন্ন ধরনের সহায়ক বই তৈরি হতে পারে, ইভেন ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত। তো এই যে বিভিন্ন হিসাবের বই তৈরি হচ্ছে, এই হিসাবের বইগুলো আসলে কতটুকু অ্যাকিউরেট, এটার অ্যারিথমেটিক অ্যাকিউরেসি বা গাণিতিক শুদ্ধতা কতটুকু, এটা চেক করাটাই হচ্ছে রুটিন চেক। এবং রুটিন চেক দেখো, রুটিন চেকিং ইজ ইউজফুল টু অ্যাপ্লাই ইন ফলোইং কেসেস টু এনশিওর অ্যারিথমেটিক অ্যাকুরেসি অফ বুকস অফ অরিজিনাল এন্ট্রি, অর্থাৎ যে অরিজিনাল যে এন্ট্রিগুলো হচ্ছে ট্রানজ্যাকশন, সেগুলার যে বইতে লিপিবদ্ধ হচ্ছে সেই বইগুলোর গাণিতিক শুদ্ধতা কতটুকু, টু এনশিওর দ্য কারেক্টনেস অফ পোস্টিং টু লেজার অ্যাকাউন্ট, টু এনশিওর দ্য অ্যাকুরেসি অফ কাস্টিং অ্যান্ড ব্যালেন্সিং ইন লেজার, অর্থাৎ খতিয়ানে যখন পোস্ট করা হচ্ছে, ট্রায়াল ব্যালেন্স যখন নির্ণয় করা হচ্ছে, এই সমস্ত হিসাবগুলো আসলে কতটুকু সঠিক, সেটাই হচ্ছে আমাদের, সেটা ডিটারমাইন করাটাই হচ্ছে রুটিন চেক। দেন বলা হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ রুটিন চেক। এটা একটু আমরা জেনে নেই সিম্পল, যে অ্যাডভান্টেজেস মানে সুবিধাগুলো কি কি, ডিসকভারি অ্যান্ড প্রিভেনশন অফ এরর্স, অর্থাৎ ভুল ত্রুটিগুলো খুব সহজেই আইডেন্টিফাই করে দূর করা যায়, অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি অর্থাৎ হিসাব সমূহের গাণিতিক শুদ্ধতা এখানে নিরূপণ করা যায়, প্রিভেনশন অফ এরর্স অফ অ্যাকাউন্টিং মেথড, যে অ্যাকাউন্টিং সিস্টেম প্রতিষ্ঠানের জন্য যে হিসাব বিজ্ঞান পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, এই হিসাব বিজ্ঞান পদ্ধতি কতটুকু সঠিক সেটা বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা উদ্ঘাটন করে প্রিভেন্ট করা হচ্ছে। দেন ভেরিফাই দ্য ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও কিন্তু ভেরিফাই করা হচ্ছে, and it's a easy method, এটা একটা সহজ পদ্ধতি। দেন একই সাথে কতগুলো ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেমন এখানে বলা হচ্ছে মনোটনি, হচ্ছে একঘেয়ামি, অর্থাৎ এই কাজটা অনেকটা যান্ত্রিক ধরনের কাজগুলো, রুটিন চেক অনেকটা যান্ত্রিক ধরনের কাজ, তো এই ধরনের কাজ অনেক সময় কর্মীদের মধ্যে একটা একঘেয়ামিতা চলে আসে। দেন বলা হচ্ছে টু টাইমলি, অর্থাৎ অনেক সময় নেয় এই ধরনের হিসাব কার্যে, তো এটাও একটা আমাদের আমরা লিমিটেশন হিসেবে বলতে পারি। দেন ফেইলার ইন ডিটেকশন অফ স্পেশাল এরর্স, অর্থাৎ কিছু বিশেষ ভুল আছে যেগুলো অনেক সময় ডিটেক্ট করা যায় না রুটিন চেকের মাধ্যমে, যেমন কম্পেনসেটিং এরর বা পরিপূরক ভুল, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি, তারপর প্রিন্সিপালস এরর বা নীতিগত যে ভুল রয়েছে, এই ভুল অনেক সময় আইডেন্টিফাই করা পসিবল হয় না। Then major items of fraud cannot be brought to light, অনেক সময় মেজর আইটেম গুলো জালিয়াতি অনেক সময় বের করা যায় না আসলে। তো এই হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশন। তো আশা করি আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বুঝতে পেরেছি। দেন কনসেপ্ট অফ টেস্ট চেকিং, আমাদের সময় বেশি নেই। কনসেপ্ট অফ টেস্ট চেকিং, এটার মানেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু অসংখ্য লেনদেন হয়ে থাকে, ট্রানজ্যাকশন হয়ে থাকে, তো সকল ট্রানজ্যাকশন বা লেনদেন চেক করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না।
তো এখানে কি করবে, অডিটর দেখা যেতে পারে যে কিছু ট্রানজেকশনকে সিলেক্ট করে সেগুলাকে চেক করবে এবং সেগুলোর সত্যতা যাচাই করবে, এবং সেগুলোর অ্যাকুরেসি যদি তারা পেয়ে যায় তখন তারা সিদ্ধান্ত নিতে পারে যে অন্যান্য যে এন্ট্রিগুলো রয়েছে, ট্রানজেকশনগুলো রয়েছে, সেগুলোও সঠিক। এটাই হচ্ছে আমাদের টেস্ট চেকিং। আশা করি বুঝতে পেরেছ। দেন টাইম ক্যান বি সেভড, অর্থাৎ টেস্ট চেকিং করলে সময় অনেক বেঁচে যায়। ভলিউম অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের ভার, কাজের লোড অনেক কমে যায়। কস্ট ক্যান বি রিডিউসড, ব্যয়ও অনেক কমানো যায়। তবে বাট টেস্ট চেকিং ইজ নট সুইটেবল ফর স্মল স্কেল এন্টারপ্রাইজ, অর্থাৎ ছোট আকৃতির যে ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে ওই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে টেস্ট চেকিংটা অনেক সময় কার্যকরী হয়ে ওঠে না। জেনারেলি বিগ স্কেল এন্টারপ্রাইজে এটা ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের টেস্ট চেকিং। দেন রুটিন চেক, টেস্ট চেকিং। আমরা টেস্ট রুটিন চেক এবং টেস্ট চেকিং সম্পর্কে যেহেতু জানলাম, এটার তফাৎও আমরা বুঝতে পেরেছি। যে রুটিন চেক, যেটা আমরা বললাম যে বিভিন্ন হিসাবের বইগুলোর অ্যারিথমেটিক অ্যাকুরেসিটা জাস্টিফাই করা, আর টেস্ট চেকিং হচ্ছে অসংখ্য লেনদেন থেকে কিছু লেনদেন সিলেক্ট করে সেগুলোর সত্যতা যাচাই করা। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের বিভিন্ন টপিক আমরা জানতে পারলাম, অর্থাৎ এতটুকুই আমাদের। দেন আমরা আরেকটা অধ্যায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে অডিট অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল রিস্ক, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিরীক্ষা নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ ঝুঁকি সম্পর্কে আজকে আমরা জানবো, চ্যাপ্টার 8। তো যতটুকু সময় আছে এর মধ্যে আমরা দেখি কতটুকু জানতে পারি। এখানে আমরা টপিকস গুলো আলোচনা করব। দেন ফার্স্টে বলা হয়েছে যে কনসেপ্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল কি সেটা আমরা একটু জেনে নিই। যে সাধারণত একটা প্রতিষ্ঠানের কার্যাবলী যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, এফিশিয়েন্টলি যদি পরিচালনা করতে হয়, তাহলে কিছু কিন্তু পলিসি থাকা উচিত, একটা স্ট্রাকচার, কাঠামো থাকা উচিত। ঠিক তেমনি কোম্পানি যখন পরিচালিত হবে তার জন্য কতগুলো রুলস থাকবে, পলিসি থাকবে, প্রসিডিউরস থাকবে, যার মাধ্যমে কি ওই প্রতিষ্ঠানকে এফিশিয়েন্টলি অপারেট করা পসিবল। আর এটাকেই মূলত বলা হয় ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এবং এটা প্রতিষ্ঠানের জন্য একটা হাতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে বলা হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইনক্লুডস এ সেট অফ রুলস, policies and procedures an organization implements to provide direction, increase efficiency and strengthen adherence to policies, অর্থাৎ কিছু রুলস, পলিসি, প্রসিডিউরের সমন্বয় হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, যেটার মাধ্যমে প্রতিষ্ঠানের এফিশিয়েন্সি, প্রতিষ্ঠানের স্ট্রেংথ ইনক্রিজ করা পসিবল। দেন বলা হচ্ছে ফিচার্স অফ ইন্টারনাল কন্ট্রোল। যে ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে তো আমরা জানলাম যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেই। ফার্স্টে যেটা বলা হয়েছে যে অর্গানাইজেশন প্ল্যানিং অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন কাজের একটা পরিকল্পনা করা হয়। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকলে প্রতিষ্ঠানের যে বিভিন্ন কাজ সম্পন্ন হবে, আমরা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা থেকে প্ল্যানিং সম্পর্কে কিন্তু অনেক তথ্যই জানি, যে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে প্ল্যানিং থেকে শুরু করে কন্ট্রোল সিস্টেম, নিয়ন্ত্রণ পর্যন্ত বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। তো এই যে বিভিন্ন ফাংশন পারফর্ম করতে হচ্ছে, এই ফাংশনগুলোর জন্য একটা প্ল্যানিং থাকতে হবে, আর সেটা ইন্টারনাল কন্ট্রোলের মাধ্যমে কিন্তু সম্ভব। দেন যেটা বলা হচ্ছে ভ্যালুয়েশন অফ ওয়ার্ক, অর্থাৎ কর্মকর্তাদের যেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজ তারা আদৌ ঠিক মতো করছে কিনা, বা তারা কাজে কতটুকু সন্তুষ্ট, সেটাও কিন্তু তদারকি করা সম্ভব। দেন রেকর্ডিং অফ ইচ টাইপ অফ ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা যে হিসাব বিভাগ থাকে প্রতিষ্ঠানের, কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, আইটি ডিপার্টমেন্ট,
সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে প্রত্যেকটা কাজ, এই প্রত্যেকটা কাজ কিন্তু রেকর্ড করা হয়। আর এই রেকর্ডের জন্য হেল্প করে থাকে কে? ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। দেন প্রোটেকশন অফ অ্যাসেট, অর্থাৎ প্রতিষ্ঠানের অ্যাসেটের নিরাপত্তার জন্য কিন্তু আলাদা করে এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে, এবং তারা প্রতিষ্ঠানের সম্পদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। দেন ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আর্থিক নিয়ন্ত্রণ বলতে একটা প্রতিষ্ঠানকে কোন সোর্স থেকে ঋণ নেওয়া উচিত, কোথায় ইনভেস্ট করা উচিত, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা দিয়ে থাকে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, সহযোগিতা করে থাকে। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, অর্থাৎ প্রশাসনিক নিয়ন্ত্রণ। অলরেডি বললাম যে প্রতিষ্ঠানের তো আর একা একা চলে না, একটা কোম্পানি বিশাল একটা অর্গানাইজেশন, সেখানে অসংখ্য কর্মীরা, অসংখ্য কর্মকর্তারা কাজ করছে। তো তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ঠিকমতো পালন করছে কিনা, এবং তাদের যে দায়িত্ব যে দেওয়া হলো এই দায়িত্ব নিয়ে তারা কতটুকু স্যাটিসফাইড, সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিবেচ্য বিষয়, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু সেটা সম্ভব। জব স্যাটিসফ্যাকশন কিন্তু এখানে এনশিওর করা যায়, এবং অ্যাকাউন্টেবিলিটি অফ পার্সোনেল, অর্থাৎ কর্মকর্তাদের অ্যাকাউন্টেবিলিটি কিন্তু নিশ্চিত করা যায় এখানে। দেন বলা হচ্ছে যে সাউন্ড এনভায়রনমেন্ট ওয়ার্ক, অর্থাৎ সুন্দর একটা কাজের পরিবেশ সৃষ্টি করা যায় কর্মকর্তাদের জন্য। দেন সুপারভিশন বাই ম্যানেজমেন্ট অথরিটি, অর্থাৎ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে পর্যালোচনা, রিভিউ করা যায় সম্পূর্ণ কাজ, যদি একটা প্রপার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কোনো প্রতিষ্ঠানে থেকে থাকে। দেন অবজেক্টিভস অর অ্যাডভান্টেজেস অফ ইন্টারনাল কন্ট্রোল, অলরেডি ফিচার্স গুলো আমরা জেনেছি, তো ফিচার্স থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে অ্যাডভান্টেজেস কি কি হতে পারে। যেমন ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, অলরেডি আমরা বললাম যে প্রতিষ্ঠানের কোথায় খরচ করা উচিত, কোন কোন সেক্টরে ইনভেস্ট করা উচিত, কোন সোর্স থেকে লোন নেওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। মেইনটেনেন্স অফ প্রপার্টিস, তাকে আমরা জেনেছি যে প্রোটেকশন অফ অ্যাসেটে ইমপ্রুভিং অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ পুরো হিসাব বিজ্ঞান পদ্ধতির উন্নয়ন ঘটানো সম্ভব। প্রপার অ্যালোকেশন অফ ওয়ার্ক, এটা একটু বলি, একটু আগে বলছিলাম যে প্রতিষ্ঠানের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু বিভিন্ন স্তরে ভাগ করা হয়, ভাগ করে তারপর এক একজন বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ যে যে কাজে এক্সপার্ট তাকে সেই কাজটাই দেয়া হয়ে থাকে। এটা ফাংশনাল অর্গানাইজেশন বলা হয় জেনারেলি। তো এটাই হচ্ছে প্রপার অ্যালোকেশন অফ ওয়ার্ক, এবং প্রপার অ্যালোকেশন অফ ওয়ার্ক যদি মেনটেন হয় তাহলে ডিভিশন অফ লেবারও মেনটেন হয়, শ্রম বিভাজনটাও এনশিওর করা হয়ে থাকে। দেন ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস, বিভিন্ন ধরনের নীতি প্রতিষ্ঠানের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা যায়। ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ পার্সোনাল, অর্থাৎ কর্মকর্তাদের বা যারা হিউম্যান রিসোর্স মানব সম্পদ রয়েছে তাদের যোগ্যতা, তাদের এফিসিয়েন্সি বৃদ্ধি করা যায়। এনশিওর দ্য অ্যাকুরেসি অফ অ্যাকাউন্টস, পুরো হিসাব অ্যাকাউন্টিং সিস্টেমে যদি ইমপ্রুভ হয় তাহলে অ্যাকাউন্টিং সিস্টেমের যে অ্যাকুরেসি সেটাও কিন্তু এনশিওর করা সম্ভব। ইভ্যালুয়েশন এন্ড কাউন্সেলিং, এবং বিভিন্ন কার্যক্রম ইভালুয়েট করা হয়, প্রত্যাশা অনুযায়ী ফলাফল কতটুকু অর্জন করা হয়েছে, এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেই সম্পর্কে কিন্তু পরামর্শ দেওয়া পসিবল, যদি একটা ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম প্রতিষ্ঠানে থাকে। দেন লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল, এটা একটু আমরা জেনে নেই যে আমরা অবজেক্টস বা অ্যাডভান্টেজ তো জানলাম, তো কস্টলি, এটা আসলে একটা ইফেক্টিভ, একটা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকতে হয় যেটা পুরো প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণ করছে। তো এটা কিন্তু ব্যয়বহুল, কারণ অনেক লোক সেখানে নিয়োগ করতে হয়, অনেক বিভাগ তৈরি করতে হয়, ঠিক আছে। Then possibility of errors in spite of its existence, অর্থাৎ
কিছু কিছু ভুল থেকে যায়। এই ধরনের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় কিছু ভুল বা জুয়াচুরি থেকে যায়, কারণ অনেক সময় কর্মীদের এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের প্রয়োজন হয়। তখন দেখা যায় যে এক ধরনের খামখেয়ালিপনা কর্মীদের মধ্যে কিন্তু দেখা দেয়, আর এতে করে কিন্তু কাজের ভুল তৈরি হয়, জুয়াচুরি বা জালিয়াতি অনেক সময় সৃষ্টি হয়। কমপ্লেক্সিটি অফ ওয়ার্ক, অর্থাৎ কর্মীদের অনেক কাজের লোড বেড়ে যায়, ঠিক আছে, কারণ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম মানেই অনেক কাজ, পুরো প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস নিয়ন্ত্রণ করা। তো সেখানে অনেক যত বেশি কাজ আসলে জটিলতাও একটু বেশি চলে আসে। মনোটোনাস এনভায়রনমেন্ট, অর্থাৎ কর্মচারীকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হয়, তো একই কাজ করতে করতে সে একঘেয়েমিতা তার মধ্যে চলে আসে। দেন নট টু বি অ্যাকমপ্লিশড ইন রিয়েল সিচুয়েশন, বাস্তবিক অর্থ কি আসলে সব অ্যাপ্লাই করা যায়? বাস্তবিক অর্থে কিন্তু এই নিয়ন্ত্রণ নীতি অনেক ক্ষেত্রেই লঙ্ঘন করতে হয় বা অ্যাপ্লাই করা যায় না। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা লিমিটেশন। তবে ল্যাক অফ এফিসিয়েন্সি, কর্মীদের একই কাজ বারবার করছে, মনোটোনাস এনভায়রনমেন্ট যদি তৈরি হয়ে যায় একবার, তখন কিন্তু ধীরে ধীরে কর্মীরা কিন্তু ইনএফিশিয়েন্ট হয়ে যায়, এফিসিয়েন্সি কিন্তু বাড়ার বদলে কমে যায়। দেন লিমিটেড অ্যাপ্লিকেশন ফিল্ডস, অর্থাৎ এটার প্রয়োগ ক্ষেত্রটা সীমিত। ছোট ছোট যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে এক মালিকানা অংশীদারি ব্যবসায় কিন্তু এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম খুব একটা ব্যবহার করা যায় না। তবে যেগুলো কোম্পানি সংগঠন, বড় বড় অর্গানাইজেশন, সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো এই হচ্ছে বিভিন্ন লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় আমাদের প্রায় শেষের দিকে। তো আমরা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের বাকি যে টপিকগুলো আছে সেগুলো আগামী ক্লাসে দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের লেকচার আপনারা বুঝতে পেরেছেন। তো সেই অনুযায়ী বাসায় স্টাডি করবেন এবং আশা করি এই লেকচার আপনাদের জন্য উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে।